নমস্কার। আজকে ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে বুধ তুলা রাশিতে প্রবেশ, সেখানে বকরি হওয়া, মার্গী হওয়া এবং তুলা রাশি থেকে বেরিয়ে যাওয়া, এই পুরো প্রসিডিওরটা এবং তার কি ইম্প্যাক্ট আসবে তার একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। বহু মানুষের কিছু কনভেনশনাল প্রশ্ন ছিল, যেহেতু মেজর প্ল্যানেটের শিফটিং আছে, বৃহস্পতি নিয়ে একটা মোটা দাগের আলোচনা করেছি, রাহু কেতু নিয়েও আলোচনা করেছি, শনিকে নিয়ে আলোচনা করার জন্য বহু মানুষ রিকোয়েস্ট করেছেন আর কি। আমি তাদের উদ্দেশ্যে বলে রাখার একটা চেষ্টা করি। দেখুন, স্যাটার্ন তো বৃহস্পতি নয় বা অন্যান্য ছোট প্ল্যানেট নয়। স্যাটার্ন একটা ঘরে 2 মাস, 2 বছর, 6 মাসের থেকে অতিরিক্ত কিছু বেশি সময় থাকে, 2.5 বছরের থেকেও কয়েকদিন বেশি থাকে। তো এই পুরো প্রসিডিওরের মধ্যে শনি অন্তত 2 বার এবং বহু ক্ষেত্রে 3 বার, 2 বার মিনিমাম সে বকরি হবে এবং মার্গী হবে। এবং এই পদ্ধতিতে সে প্রত্যেকটা ঘরের মোটামুটি যে নক্ষত্রের যে ডিভিশনগুলো যদি আপনি ভাবেন যে 12টা ঘরে 27টা নক্ষত্র, তাহলে মোটামুটি 2.25খানার মতন করে নক্ষত্র এক একটা ঘরে থাকছে। তো এই নক্ষত্রগুলোকে সে ক্রস করবে। বিশেষ করে মকরের ঘরে 3টে নক্ষত্র, যেখানে রবির 3টে চরণ, একটা চরণ ছিল আগের ঘরে ধনুর ঘরে, তারপরে চন্দ্রের নক্ষত্রের 4টে চরণ এবং তারপরে মঙ্গলের নক্ষত্রের 2টো চরণ। তো এই পুরো প্রসিডিংসটা থাকে, সেই জন্য শনির আলোচনা এত সহজে খুব শর্ট বলাটা সম্ভব হয় না। স্যাটার্নের মানে এই পুরো 2.5 বছরের মধ্যে স্যাটার্ন 2 বার বকরি হবে, 2 বার মার্গী হবে, মার্গী অবস্থায় ঢুকবে। তো সেই ঢুকে যাওয়া অবস্থাটাকেও যদি কনসিডার করা যায়, তাহলে 3 বার মার্গী এবং 2 বার বকরি, এটা অন্তত অনেক সময় 3বারও হয়। অর্থাৎ একবার সামান্য একটু অংশ বেরিয়ে গিয়ে আবার ওরা যে ঘর থেকে বেরিয়েছে সেই ঘরে পুনরায় প্রবেশ করে। এরকম সিচুয়েশনেও হয়, এখানেও হবে। মকরের একেবারে শেষ পোর্শনে গিয়ে কুম্ভতে বা কুম্ভর একেবারে বর্ডার লাইন টাচ করে গিয়ে আবার মকরে প্রবেশ করার একটা জায়গা তৈরি হবে। তো সেটা যখন আসবে আজ থেকে প্রায় 2 বছর পরে, তখন সেই সিচুয়েশন কীরকম থাকবে সেই অবস্থায় আলোচনা করব। কিন্তু স্যাটার্নকে নিয়ে আলোচনা আর 1 সপ্তাহ পরে করব, কারণ অ্যাকচুয়ালি ঘটনাটা 29 তারিখে ঘটবে, সুতরাং এখনও হাতে সময় আছে। আজকে যেটা নিয়ে বলবো সেটা মুখ্যত বুধের, এখানে বুধের ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট এবং এটা এমন একটা সময় ঘটছে যে সময় অন্যান্য প্ল্যানেট কিছুটা পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে। সেরকম একটা সময় বুধের বকরি হয়ে যাওয়াটা কতটা প্রভাব বিস্তার করবে সেটা নিয়ে আলোচনা করছি। এবং যারা শোনেন একটু মন দিয়ে, তারা দয়া করে শুনবেন। আবার 22শে সেপ্টেম্বর, আগামী 2 দিন পরে 22শে সেপ্টেম্বর 4:41 PM বিকেলবেলা বুধ তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই ঘরে বুধ কিছুদিন পরে বকরি হবে। কবে বকরি হবে? 14ই অক্টোবর। 14ই অক্টোবর 2020 বুধ বকরি হবে সকাল 6টার সময়, প্রায় কলকাতার লংগিটিউড ল্যাটিটিউডে বলছি। বকরি হবে। বকরি অবস্থায় বুধ যাবে, যতটা দূরত্ব পর্যন্ত গিয়ে বকরি হবে সেটা হচ্ছে 17°32'8" এই অবস্থায় গিয়ে বুধ বকরি হবে। কবে না? 14ই অক্টোবর সকাল 6টার সময় কলকাতার লংগিটিউড ল্যাটিটিউডে। আচ্ছা, এরপরে ও পেছন দিকে আসবে, বকরি অবস্থায় পেছন দিকে এসে ও বক্রত্ব ত্যাগ করবে। সেটা হচ্ছে কবে? বকরি থেকে মার্গী হবে 3rd নভেম্বর 2020 রাত 10টা 50 মিনিটে বুধ মার্গী হবে তুলা রাশিতেই। সেটা হবে সাতী নক্ষত্র, চিত্রা নক্ষত্রে। তখন যে ডিগ্রিটা থাকবে সেটা হচ্ছে 1°45'। তো বুঝতেই পাচ্ছেন, বক্রগতি অবস্থায় বুধ প্রায় 15 থেকে 16 ডিগ্রির মতন নিচের দিকে নামবে, ইউজুয়ালি ততটাই হয়। তো এই অবস্থাতে বুধ দীর্ঘদিন এখানে অবস্থান করবে এবং 16ই অক্টোবর, 28শে নভেম্বর, মাফ করবেন, 28শে নভেম্বর পর্যন্ত বুধ কিন্তু তুলা রাশিতে অবস্থান করবে। তাহলে অ্যাকচুয়ালি দেখুন বুধ কতদিন থাকবে। 22শে সেপ্টেম্বর ঢুকছে, 22শে অক্টোবর, 22শে নভেম্বর, তো
তো একটা দীর্ঘ সময় বুধ কিন্তু এই ঘরে অবস্থান করবে প্রায় 2 মাসের মতন। তো কোনো গ্রহ, আমি বহুবার আলোচনার ক্ষেত্রে বলেছি, কোনো গ্রহ যখন তার ইউজুয়ালি সময়, অর্থাৎ একটা ঘরে বুধ যখন তার অতিচার গতিতে থাকে তখন সে নর্মালি 18 দিন থাকে বইয়ের ভাষা অনুসারে। কিন্তু আপনাদের আমি অনেকবার আলোচনায় বলেছি যে সেটা যখন খুব হাই ভেলোসিটিতে থাকে তখন 16 দিন, 16.5 দিনেও বুধ ক্রস করে বেরিয়ে যায়। কিছুদিন আগেও করেছে, কর্কটের ঘর ক্রস করেছে, সিংহের ঘর ক্রস করেছে। তো নিজের ঘরে প্রবেশ করে বুধ তার ভেলোসিটি আস্তে আস্তে স্লো হওয়া শুরু হয়েছে। এখন ভেলোসিটি যথেষ্ট কম আছে, 1.5 ডিগ্রির থেকেও কম আছে এখন গতিবেগ বুধের প্রত্যেক দিনের। আস্তে আস্তে কমে কমে 0 হবে, তখন তারপরে গিয়ে বকরি হবে। যেদিন 0 হবে বকরি হবে, তারপরে উল্টো দিকে আসবে। তো এই প্রসেসটাতে যখন একটা গ্রহ তার ইউজুয়াল গতির থেকে কমে গিয়ে কোনো একটা ঘরে দীর্ঘদিন ধরে অবস্থান করে, তার যতদিন থাকে তার থেকে তো অবশ্যই দীর্ঘদিন, শনির সাপেক্ষে চিন্তা করলে সময়টা কিছুই নয়। কিন্তু বুধ অন অ্যান অ্যাভারেজ 18 দিন থাকছে, সে যখন একটা ঘরে 2 মাস থাকছে তখন তার একটা প্রভাব থাকে। সেই প্রভাবটাই এখানে মেন আলোচনার বিষয়বস্তু। আপনারা যদি মাসখানেক আগের একটা ভিডিওতে আমি জাস্ট বলছি, আমি আপনাদের বলেছিলাম যে দেখবেন যে বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের যে ফিল্ড আছে, স্পেশালি যে সমস্ত আমাদের সিনেমা, থিয়েটার, এই সমস্ত যে ফিল্ড আছে, এই সমস্ত ফিল্ডের সাথে যুক্ত বিভিন্ন মানুষ এবং সেই রিলেটেড কিছু কন্ট্রোভার্সি তৈরি হবে, এবং যেখানে কন্ট্রোভার্সি তৈরি করবে কিছু ফিমেল ক্যারেক্টার, তার একটি ইন্ডিকেশন ছিল। এবং তার সাথে কিছু মানুষের দৈহিক বা মানসিক ক্ষতিও হতে পারে। ডিমাইস কথাটা নিয়ে অনেক মানুষ প্রশ্ন করেছে, সেটা বলাটা খুব মানে মুশকিল, তার কারণ তার হরস্কোপ বা সব কিছু না দেখে সেই কনসার্ন লোকের বলা যায় না। তবে এই সময়টা এই জগতের সাথে যুক্ত কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ যাবে, সবার যাবে না, কিছু মানুষের নেগেটিভ যাবে। তো সেটা আমি আপনাদের বলেছিলাম যে শুক্র যখন আবার সিংহ রাশিতে প্রবেশ করবে কর্কট থেকে, সেই সময় থেকে শুরু হবে। সেটা 28 তারিখ বলেছিলাম, আমার মনে আছে আমি বলেছিলাম। অ্যাকচুয়ালি অশ্লেষা নক্ষত্রে যখন থেকে প্রবেশ করবে আবার, এই প্রসেসটা একটা সাময়িক একটা ছেদ হয়েছিল অক্টোবর মাসের মোটামুটি 7-8 তারিখ থেকে। তো তারপরেই আবার তার মোটামুটি 1.5 মাসের মাথাতেই আবার এই ম্যাটারটা অ্যাক্টিভ হবে, এবং এটা ধরুন এই সময় থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এটা প্রায় থাকবে নভেম্বর মাসের প্রায় 7-8 তারিখ পর্যন্ত এই ফেজটাতে থাকবে। এবং এখানে বুধ এবং শুক্রের একটা ইন্টারচেঞ্জ হবে, ঘরগত ইন্টারচেঞ্জ হবে। সেই সময় ম্যাটারটা একটু বেশি বেড়ে যাবে। সেই ম্যাটারটা সম্ভবত 23শে অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত, বেসিক্যালি 22 তারিখ রাত্রে থেকে 16 তারিখ একদম মাঝরাত পর্যন্ত এই ফেজটাতে বুধ শুক্র তাদের রুম ইন্টারচেঞ্জ করবে। এই সময়টা কিন্তু একটু বেশি রকম তার প্রাবল্য বেড়ে যাবে। এরকম কন্ট্রোভার্সি, বিভিন্ন রকম কিছু নেতিবাচক চরিত্র, কিছু মানুষের কিছু পুরনো কোনো অপরাধ বা কিছু যদি করে থাকেন, এই সময় সেটাকে ফ্লাশ আউট হয়ে যাওয়া সামহাও, এই জাতীয় কিছু কন্ট্রোভার্সি তৈরি হওয়ার একটা প্রবাবিলিটি আছে। আমি কিন্তু বলেছি বিনোদন জগতের সাথে যুক্ত এরকম মানুষ, বা কিছু মানুষের হঠাৎ করে শরীর খারাপ বা তার থেকেও একটু বেশি কিছু হতে পারে। তো যাই হোক, এর বেশি এখন আর বলছি না, আপনারা নিজেরাই অনুভব করবেন নিজেদের এক্সপিরিয়েন্স দ্বারা। আমি নক্ষত্র ওয়াইজ একটু বলে নিই, বহু মানুষ নক্ষত্র ওয়াইজ জানতে চায়। 28শে সেপ্টেম্বর চিত্রা নক্ষত্রে থাকবে, অর্থাৎ চিত্রা নক্ষত্রের যে দুটো চরণ আমাদের তুলা রাশিতে আছে, সেই দুটো চরণে বুধ থাকবে 28শে সেপ্টেম্বর পর্যন্ত। 28শে সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর এই সময় বুধ স্বাতী নক্ষত্রে থাকবে। অর্থাৎ অ্যাকচুয়ালি বুধ স্বাতী নক্ষত্রতে থাকা অবস্থাতেই বকরি হয়ে আবার ওই 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত নামা পর্যন্ত অংশটায় সেটা থাকবে হচ্ছে 27শে অক্টোবর। এই পুরো প্রায় 1 মাস সময় একটা নক্ষত্রে, অর্থাৎ রাহুর নক্ষত্রে বিলং করবে। বুধ যদি রাহুর নক্ষত্রে বিলং করে
অনেকবার আলোচনার ক্ষেত্রে বলেছি, তখন কিন্তু কিছু মিথ্যে প্রপাগ্যান্ডা বা এই জাতীয় কিছু জিনিসের খুব বেশি পরিমাণে ম্যানিপুলেশন হয়, ম্যানিপুলেটেড কথাবার্তা খুব বেশি হয়। অর্থাৎ ইচ্ছে না থাকলেও অনেক কথার কিছু বিতর্কিত ম্যানিপুলেশন হয়ে যায়। বিতর্কিত জিনিসটা কিন্তু বেশি পরিমাণে থাকে, সেটা সবার ক্ষেত্রে নয়, ছক অনুসারে হবে, কিন্তু বেশ কিছু বিতর্ক এ সময় দেখা যাবে যতক্ষণ থাকবে, কিছু মিথ্যা, কিছু ছলচাতুরির আশ্রয় এই সময় ঘটবে যতক্ষণ থাকবে। এবং সাথী কিন্তু মনে রাখবেন, রাহুর যে 3টে নক্ষত্র আছে তার মধ্যে সব থেকে অ্যাক্টিভ নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, সাথী কিন্তু তারপরে। শতভিষা নক্ষত্র নিয়ে কিছু বিতর্ক আছে, সেটা বলবো। সেখানে অভিজিৎ বলে একটা নক্ষত্র আগে ছিল, 24 নম্বর নক্ষত্রকে, মানে অ্যাকচুয়ালি নক্ষত্রের যখন শ্রেণীবিভাগ করা হয়েছিল তখন অভিজিৎ নক্ষত্রকে কেন বাদ দেওয়া হয়েছে এ নিয়েও প্রচুর প্রশ্ন করেন মানুষ, জানতে চান। সেগুলো বলবো সেই টপিক নিয়ে আলোচনায় যখন আসব। কিন্তু ওইখানে একটা বিতর্ক আছে 24 নম্বর নক্ষত্রের ক্ষেত্রে। বাট আদ্রা এবং আদ্রার প্রায় সমসাময়িক ক্ষমতাযুক্তই কিন্তু সাথী, এবং সাথীর অবস্থান শুক্রের ঘরে অবস্থান হওয়ার জন্য, যদি ওটিও বুধের ঘরে অবস্থান এবং খুব বলি জায়গায় অবস্থান, দুদিকে জলবেষ্টিত অবস্থান, শুক্রের ঘরেও এই ঘরের মবিলিটিও কিন্তু অত্যন্ত বেশি, এবং এই অবস্থানটাকেও যথেষ্ট মানে বলি অবস্থান বলা যায়। তো সেই হিসাবে বুধকে এখানে ইগনোর করা যায় না। 11ই নভেম্বর পর্যন্ত, মানে যখন বকরি গতিতে থাকবে বুধ, আবার চিত্রা নক্ষত্রে থাকবে। 11ই নক্ষত্রের মধ্যে বুধ কি হবে না, 3 তারিখ আবার বুধ ডাইরেক্ট হয়ে যাবে নভেম্বর মাসে, ডাইরেক্ট হয়ে আবার সোজা দিকে চলতে থাকবে। তো সেই অবস্থায় আবার 21শে নভেম্বর পর্যন্ত সাথী নক্ষত্রে থাকবে। তো বুঝতে পারছেন, সে সময় গতিও বেড়ে যাবে, দ্রুত শিফটিং করবে। তার মানে 11ই নভেম্বর থেকে 21শে নভেম্বর 10 দিন, আর আগের 1 মাস, তার মানে 40 দিন বুধ অ্যাকচুয়ালি, তার মধ্যে কিছুটা সময় বকরি এবং মার্গী গতিতে সাথী নক্ষত্রে, এবং তার পরের ফেজে বক্রত্যাগ করার পরে পুনরায় সাথী নক্ষত্রে 10 দিন থাকবে। তারপরে 21শে নভেম্বর থেকে প্রায় 29 তারিখ পর্যন্ত ও বিশাখা নক্ষত্রে থাকবে, যে 3টে চরণ বৃহস্পতির নক্ষত্রে তুলা রাশিতে রয়েছে সেইখানে। তারপরে ও রুম চেঞ্জ করে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে বুধের অবস্থান এখানে, এবং এই অবস্থায় থাকাকালীন ডিটেলটা প্রথমে বলে নিলাম গোচরটা, যাতে আপনাদের সুবিধে হয়। এবারের এফেক্ট সম্পর্কে জাস্ট একটু বলে নিই। বহুবার বলেছি, বুধ হচ্ছে কমিউনিকেশনের প্ল্যানেট। বুধ আমাদের খুব স্বার্থহীনভাবে কমিউনিকেট করে, অর্থাৎ বুধের কাজের মধ্যে কোনো স্বার্থ থাকে না। বুধ জুভেনাইল প্ল্যানেট, বুধের মধ্যে উদ্যম বেশি, যে কোনো কাজ খুব অনেস্টলি করার একটা প্রবণতা থাকে, এবং সে কাজটা তারা করে। আমাদের যত ট্রেড, বার্টার, এগুলোকে সমস্ত কিছু কে নিয়ন্ত্রণ বুধ করে, অন্তত প্রাইমা ফেসি তো অবশ্যই করে। বাণিজ্য যেটা আমরা বলি, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, সেটাকে করে। শনিকে অবশ্যই কনসিডারে রাখতে হবে, সেজন্যই বলছি প্রাথমিক অবস্থা পর্যন্ত করে। যাই হোক, বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধি, স্বল্প মেধা এবং চালাকির কারক গ্রহ, কানিং, প্রেজেন্স অফ মাইন্ডের কারক, কোঅর্ডিনেশনের কারক, সেন্স অফ ম্যাচুরিটির কারক। বাচ্চাদের দেখবেন বুধের কারকতার মধ্যে থাকে, এবং তাদের একটা নর্মাল বাচ্চা, একটা অ্যাভারেজ বুদ্ধি সম্পন্ন বাচ্চা দেখবেন খুব দ্রুত ছোটবেলা থেকে জিনিসকে খুব দ্রুত অ্যাডাপ্ট করতে চেষ্টা করে। বুধের অ্যাডাপ্টিবিলিটি খুব ভালো থাকে। সেই জন্য বুধ যে কোনো মানুষের 1 বছর থেকে 12 বছর পর্যন্ত খুব অ্যাক্টিভ রোল প্লে করে। দশা থাকুক আর দশা না থাকুক, বুধ ছকে দুর্বল হোক বা না হোক, বুধের এই বয়সে একটা প্রাকৃতিক কারকতা থাকে। আবার থাকে 67-68 বছরের পরে, অর্থাৎ তার যখন দ্বিতীয়বার সে তার নাতি নাতনিদের সাথে তিনি যখন আর কি সময় কাটান, সেটাও বুধের একটা ফেজ, বুধের এফেক্ট থাকে তখন। তো এই অবস্থায় মানুষের অত্যন্ত লার্নিং এবিলিটি থাকে, কোনো কিছুকে শিখে নেওয়ার প্রবণতা থাকে, এবং তার মধ্যে কোনো ভান করার প্রবণতা, কোনো ধরনের মিথ্যে বলার প্রবণতা, এগুলো কিন্তু খুব কম থাকে। বুধ খুব অনেস্ট, রাজার একদম সাথে থাকে। রবি অনেস্টির
পরকাষ্ঠা, সুতরাং রবির সাথে যে থাকবে সেও অনেস্টির সাথে যুক্ত থাকবে। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় ছোটোখাটো মিথ্যে বলে, কিন্তু সেটার মধ্যে কোনো হার্মফুল অ্যাক্টিভিটিস থাকে না, সেটা হয়তো অনেক সময় ভয় পেয়ে বা অনেক সময় খেলার ছলে বলে থাকে। কোনো গভীর অভিসন্ধি বাচ্চাদের মধ্যে কখনো থাকে না, বা একটা এজের পরেও একটা মানুষের মধ্যে থাকে না, কারণ তার বাস্তব বুদ্ধি তখন চলে আসে। আমাদের ইএনটি অর্থাৎ আমাদের যত রকম কোঅর্ডিনেশন আছে আমাদের শরীরের, মুখ্যত যে কোঅর্ডিনেট করে আমাদের চোখ দিয়ে, আমরা কথা দিয়ে, কান দিয়ে শুনি, এর মাধ্যমে এর কারকতার মধ্যে বুধ খুব খুব অ্যাক্টিভ রোল প্লে করে। এইখানে কিন্তু মনে রাখবেন, এই যতগুলো কথা বলছি শুক্রের এই ঘরে এসে কিন্তু বুধের এই অ্যাক্টিভেশন খুব অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে। এবং শুক্রের আলোচনা প্রথমেই করলাম কারণ এখানে বুধ এবং শুক্রের একটা অদ্ভুত রকম নিয়ারনেস আছে, খুব কাছাকাছি। শুক্র কিছুটা দূরে চলে গেছিল নিজের বকরি থাকাকালীন, এবার বুধ বকরি হওয়াতে শুক্র এবার বুধের একদম কাছাকাছি চলে আসবে, প্রায় এক ঘরে প্রবেশও করে যাবে দুজনে। তো তার ফলে শুক্রের একটা ইম্প্যাক্টও বুধের ওপর চলে আসবে। সেটা শুক্র নিয়ে যখন আলোচনা করব তখন আরেকটু সেপারেটলি ব্যাপারটা বলতে পারবো। এটুকু মনে রাখবেন, এখানে কিন্তু বুধের এফেক্ট যথেষ্ট ভালো দেবে। বুধের বকরি গতিতে মনে রাখবেন 7ই নক্ষত্রে বুধ মোর অর লেস, সেটার মধ্যে কিছুটা কন্টামিনেশন থাক, কিছু নেতিবাচক জায়গা থাক, কিন্তু মবিলিটি অবশ্যই দেবে, মবিলিটিকে নষ্ট করবে না। কারণ শনি ডাইরেক্ট হয়ে যাচ্ছে এবং শনি কিন্তু ওখানে দৃষ্টি দিচ্ছে, দশম দৃষ্টি আছে, তো বুধের মবিলিটির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বুধ যতই দাঁড়িয়ে ওখানে পড়ুক কিছুদিনের জন্য, খুব 15 ডিগ্রির মধ্যে মুভমেন্ট হবে, তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে একটু কোঅর্ডিনেশনে ডিস্টার্ব করে, খুব সাময়িক করবে। কিন্তু শনির যেহেতু মানে মার্গী গতি শুরু হয়ে যাবে এবং মার্গী দৃষ্টি থাকবে, এই দৃষ্টি নিয়ে আগের দিনও বলছিলাম যে মার্গী এবং বকরির দৃষ্টি নিয়ে পণ্ডিত মহলের মধ্যে একটা বিভেদ আছে। যাই হোক, কথার পৃষ্ঠে বলছি, সেটা হচ্ছে বুধ সেখানে অতটা ইম্প্যাক্ট মানে নেগেটিভ ইম্প্যাক্ট করবে না, অন্তত কোঅর্ডিনেশনের ক্ষেত্রে। সেটা যেভাবেই হোক যোগাযোগটা বুধ করিয়ে দেবে, কিছু কিছু ক্ষেত্রে ব্রিজ করবে। কিন্তু বুধ যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে, যে অংশগুলোতে বলেছি অলরেডি, সেই অংশগুলোতে কিন্তু বুধ কিছুটা ডিস্টার্ব করবে, কারণ এখানে একটা নক্ষত্র বিনিময় হয়ে যাবে। মঙ্গলও 4 অক্টোবর অ্যাকচুয়ালি বুধের নক্ষত্রে ঢুকে যাবে এবং বুধ চলে আসবে মঙ্গলের নক্ষত্রে, এবং বুধের ওপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে, যেটা খুব নেতিবাচক প্রভাব। কিন্তু মনে রাখবেন, মঙ্গল এবং বুধের কানেকশন বইতে লেখা থাকবে, দেখবেন সম সম বলে লেখা আছে, কিন্তু খুব নর্মাল চিন্তা ভাবনা করুন। বুধকে আমরা কি কি হিসাবে ধরি, যে এয়ার, হাওয়া, সেই হিসাবে তো ধরি। অগ্নিবৃত্তি, বায়ু, জল হিসাবে যদি ধরি, তাহলে মিথুনের ঘর আমরা কি হিসাবে ধরি, হাওয়ার কারক হিসাবে, এবং মঙ্গল হচ্ছে অগ্নির কারক। তো আগুন এবং হাওয়া কখনো একে অপরের মিত্র হতে পারে না, কখনো নয়। মিত্র তো হতেই পারে না, সমও নয়, চরম শত্রু, কারণ মারাত্মক এক ধরনের ক্ষতির সম্ভাবনা তৈরি করে দেয়। আমি আগেও আপনাদের বলেছিলাম, এই সময় অন্য প্ল্যানেটের পজিশন কিন্তু কম্পারেটিভলি বেটার হওয়া শুরু হবে, সেটা 7-8 তারিখের পর থেকেই আস্তে আস্তে শুরু হবে, যেরকম অনেক আগেও বলেছি, আপনারাও অনেকে জানেন। কিন্তু বুধ এবং মঙ্গলের, স্পেশালি মঙ্গলের দৃষ্টি থাকবে বুধের ওপরে, তো মানুষের কথাবার্তা বলার সময় খুব নিয়ন্ত্রণ রাখতে হবে। কিন্তু বুধ কিন্তু আমাদের বাণীর কারক, কথার মধ্যে অত্যন্ত অ্যাগ্রেশন এনে দেবে। এবং দ্বাদশ ভাবের মানে কালপুরুষের দ্বাদশ ভাবে বসে রয়েছে মঙ্গল, দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান কালপুরুষের কখনো ভালো নয়। যদিও বহু মানুষ বলতে পারেন যে ওটা বৃহস্পতির ঘর, তো মিত্র ঘর, মিত্র শত্রু হিসাবে বিবেচনা করবেন না, বিবেচনা করুন সেটা কোথায় রয়েছে। খুব উৎকৃষ্ট কোনো খাদ্য মনে করুন, প্রচুর তার মধ্যে খাদ্যগুণ আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, কাউকে যদি রাত্রি 2টোর সময় খাওয়ানো হয়, সেটা কি খুব উপযোগী হবে? সমাজের ক্ষেত্রে হয়তো 2-5% লোক সেটাকে হজম করতে পারবে, অধিকাংশ লোকই সেটা পারবে না। খুব উৎকৃষ্ট হলেই তার ফল যে সবসময় উৎকৃষ্ট দেয় তার কোনো মানে নেই, আবার উল্টোটাও সবসময় তা হয় না।
তো সেই হিসাবে বলছি বুধের এখানে অবস্থানটা কোনো অসুবিধে নেই, কিন্তু মঙ্গলের দৃষ্টি এখানে কিন্তু নেতিবাচক প্রভাব দেবে। এবং শুক্র যেহেতু খুব খুব হাই ভেলোসিটিতে, শুক্রের যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি, সেই ভেলোসিটিতে নিজের ঘরের দিকে আসতে থাকবে। শনি বকরি ত্যাগ করে ডাইরেক্ট হতে থাকবে। তো এখানে কিন্তু পারিবারিক একটা খুব কলহর সৃষ্টি হবে। আমি স্পেসিফিক বলে রাখছি, যাদের ক্ষেত্রে নতুন বিবাহ হয়েছে, যারা শ্বশুরবাড়িতে নতুন গেছেন, নতুন একটা ইমপ্রেশন একটা মানুষের, যেদিকেই হোক না কেন, পুরুষ মহিলা প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, এই সময়টা নিজের উপর কন্ট্রোল রাখবেন। কতদিন পর্যন্ত না, অন্তত 17-18 নভেম্বর পর্যন্ত। বুধ কিন্তু ডাইরেক্ট মানে বক্রত্যাগ করে যাবে 3 তারিখ, কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল বক্রত্যাগ করবে 14 তারিখ। তো বক্রত্যাগ করার পরেও অন্তত মঙ্গলকে কিছুদিন টাইম দিতে হবে ওর একটা পজিটিভ অ্যাটিটিউডে আসার জন্য। হ্যাঁ, স্যাটার্নের একটা দৃষ্টি থাকবে মঙ্গলের উপরে এখানে, যেটাকে বক্র গতিতে থাকাকালীন খুব ইতিবাচক দৃষ্টি বলা যায় না, এটা একটু অ্যাক্সিডেন্টাল প্রোন দৃষ্টি, যদিও ছক অনুযায়ী। আমি অ্যাজ এ হোল বলছি, কোনো পার্টিকুলার কোনো অ্যাসেন্ডেন্ট বা সেসব ধরে তো বলছি না, কিন্তু অ্যাজ এ হোল জায়গাটা সময়টা বেটার হওয়া শুরু করবে, কিন্তু কতগুলো জায়গায় কন্ট্রোল রাখতে হবে। তার মধ্যে একটা কিন্তু কথাবার্তায়, ব্যবহারের মধ্যে অ্যাগ্রেশন আনবে মানুষের মধ্যে। হঠাৎ করে যেহেতু স্যাটার্ন ডাইরেক্ট হবে, বৃহস্পতি ডাইরেক্ট অলরেডি হয়ে গেছে, এবং রাহু কেতু তার রুম শিফটিং করবে। রুম শিফটিং করেই কিন্তু রাহু খুব দ্রুত তার কিছু মেটেরিয়াল ফল দেওয়া শুরু করবে। তো যখনই শুরু করবে, মানুষের মধ্যে হঠাৎ করে একটা উচ্ছ্বাসের সৃষ্টি হবে। মেটেরিয়াল ফল তো হঠাৎ করে একটা দেখবেন, আপনারা অনুভব করবেন অক্টোবর মাসের মোটামুটি 8-10 তারিখের পর থেকে উচ্ছ্বাসটা একটু অতিরিক্ত বেড়ে যাবে। সেটা আমাদের পুজো আসছে বা এগুলোর জন্য আমি বলছি না, বা অনুষ্ঠান, বিভিন্ন উৎসব এগুলোর জন্য বলছি না। যদি এই সময়টা অন্য সময়ও হতো তাহলেও হতো। হঠাৎ করে দেখবেন একটুখানি মানুষের মধ্যে একটা চাপ মুক্ত হওয়ার মানসিকতা তৈরি হবে। এই সময় শুধু ব্যবহার, মানুষের ক্ষেত্রে কথাবার্তা, বিশেষ করে পরিবারে তো প্রয়োজনই, রাস্তাঘাটেও কথাবার্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখবেন। নাম্বার 2 বলবো, যারা ব্লাড সুগারের পেশেন্ট আছেন, যাদের বিশেষ করে ফ্লাকচুয়েশন হয় সুগারের খুব বেশি, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। খুব এই সময়টা কতদিন না, মোটামুটি নভেম্বর মাসের 8-10 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন। আর নাম্বার 3 বলবো, এগুলোকে নেগেটিভটা বলছি, পজিটিভটাও কিছুটা বলেছি। নাম্বার 3 বলছি, যাদের বয়স মোটামুটি 67-68 বছরের ওপরে, এবং যাদের কিছু লোয়ার অ্যাবডোমেনের নিচে প্রবলেম আছে, লোয়ার অ্যাবডোমেনাল পোর্শন বা তারও নিচে কিছু প্রবলেম আছে, রিপ্রোডাক্টিভ অর্গানসে কিছু প্রবলেম আছে, যেগুলো একটু ম্যাচিওর এজে এসে মানুষের হয়, ইউজুয়াল প্রবলেম, তারা অবশ্যই অ্যাটেনশান দেবেন এবং ডক্টর যেরকম বলছেন সেই রকমভাবেই আপনারা মানে তাদের ডিটেকশন করবেন এবং সেই অনুযায়ী ওষুধপত্র খাবেন, নেগলেক্ট করবেন না ব্যাপারটা। আচ্ছা, এবার পজিটিভ যে জায়গাগুলো বলি, প্রচুর ভ্রমণের যোগ তৈরি করবে। দেখবেন 7-8 তারিখের পর থেকে প্রচুর ভ্রমণের যোগ তৈরি করবে। হঠাৎ করে ঘুরতে যাওয়ার, প্রচুর শর্ট, খুব অল্প সময়ের মধ্যে ডিসিশনে ভ্রমণ, কাছাকাছি খুব দূরে না হলেও শর্ট ট্রিপ যেগুলোকে বলে, সেই ধরনের ঘুরতে যাওয়ার প্রবণতা তৈরি হবে। প্রচুর মানে যার যেরকম সামাজিক স্তর অনুসারে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা অনুসারে একটু বেটার খাওয়া দাওয়া করার, অর্থাৎ জীবনযাত্রার মধ্যে একটু ল্যাভিশ মেন্টালিটি আসার জায়গা কিন্তু তৈরি হবে। শুক্র কিন্তু এটা ফুল ফ্লেজেড দেবে, এটা শুধুমাত্র বুধ দেবে না, শুক্রও দেবে, ফুল ফ্লেজেড দেবে। এবং রবিও কিন্তু মনে রাখবেন আসছে সেদিকে আস্তে আস্তে, মানে 15-16 অক্টোবরের পরে কিন্তু রবিও সেখানে ঢুকে যাবে, মানে যেখানে বুধ অলরেডি রয়েছে। তো সেই হিসাবে এই ট্রাইপার্টাইট অ্যাকশানে এই জায়গাটা একটুখানি, যেটাকে বলা যায় একটু মেটেরিয়াল যে আমাদের আনন্দ, মজা, খুশি, সেই জায়গাগুলোকে খুব এনলার্জ করবে। হঠাৎ করে দেখবেন একটু বেশি পরিমাণে মানুষের মধ্যে, এবং সেটা কিন্তু আপনারা একদম কম্প্রিহেন্সিভলি দেখতে পাবেন, কারণ এখানে শনিরও ভূমিকা আছে, সুতরাং কম্প্রিহেন্সিভ এফেক্ট দেবে, ব্যাপক এফেক্ট দেবে এটা।
এবং সেটা 9-10 তারিখের পর থেকেই মোটামুটি বুঝতে পারবেন। আপনারা প্রত্যেকেই, যাদের দৃষ্টি একটুখানি অবজারভেশন পাওয়ার আছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঘোরার জন্য আছে, যারা বিবাহের জন্য প্রস্তুত হচ্ছেন বা পাত্রপাত্রী দেখার চেষ্টা করছেন বা ভবিষ্যতে প্ল্যানিং আছে, তাদের জন্য উৎকৃষ্ট সময় এখানে বুধের অবস্থান। মানে স্পেসিফিক্যালি আমি বলছি, কতগুলো আপনারা লগ্ন ওয়াইজ জিজ্ঞাসা করেন, আমি সেই জন্য বলছি, স্পেসিফিক্যালি বলছি। কন্যা লগ্ন, তুলা লগ্ন, মীন লগ্ন, বৃষ এবং মিথুন লগ্ন, এদের জন্য কিন্তু স্পেসিফিক্যালি হঠাৎ করে কোনো, দেখুন বুধ কোনোদিন আপনাকে পার্মানেন্ট এফেক্ট দেবে না, গোচরের এফেক্ট পার্মানেন্ট দেবে না, ইমপারমানেন্ট কিছুদিনের জন্য খুব অল্প এফেক্ট দিয়ে যাবে, কারণ বুধ একটা ছোট গ্রহ, ফিবল প্ল্যানেট। কিন্তু হঠাৎ করে ভালো দশা, অন্তর্দশা এবং তার সাথে গোচর যদি আপনার সুইটেবল হয় ছক অনুসারে, তাহলে কিন্তু ভালো কোনো কানেকশন করিয়ে দিতে পারে। কাজের জায়গাও কিন্তু ভালো যোগ আসবে, রেকগনিশন প্রচুর পাবেন। স্পেশালি কর্কট লগ্ন এবং সিংহ লগ্নের ক্ষেত্রে বলছি, কাজের জায়গায় প্রচুর রেকগনিশন পাবেন। রাহুও কিন্তু এখানে রেকগনিশন দেবে এই জায়গাতে, স্পেসিফিক্যালি বললাম। এবং বুধের এখানে অবস্থান কিন্তু খুব খুব ভালো ফল দেবে এখানে। বাট কতগুলো যে ডিজিজগুলোর কথা বলেছি সেগুলোর একটু খেয়াল রাখবেন, সেগুলো ব্যতি রেখে কিন্তু অন্যান্য এফেক্টগুলো যথেষ্ট ভালো দেবে, যথেষ্ট ভালো দেবে। তবে কথার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখবেন, অমার্জিত অহেতুক কথা যত পারবেন কম বলবেন, আগেই বললাম যে কারণটা রয়েছে। এবং এই একটা অদ্ভুত সময়, মানে যখন অন্য গ্রহ মার্গী, বিশেষ করে শনি যখন তার বক্র ত্যাগ করে, তখন শনির যেখানে দৃষ্টি পড়ছে, খুব একটা টোটকার মতো বলে রাখছে, শনির যেখানে দৃষ্টি পড়ছে, মনে করুন 4টে জায়গা, মানে প্রথম চরণের দৃষ্টি আর কি, সেটা কোথায় পড়ছে? মীনের ঘরে পড়ছে, চন্দ্রের ঘরে পড়ছে, কর্কটের ঘরে, আর তুলার ঘরে পড়ছে, এবং শনি নিজে মকরের ঘরে বসে রয়েছে। এই যে 4টে ঘরকে শনি ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করছে, এই 4টে ঘরের মধ্যে কোনো তামসী গ্রহ যদি বক্রী হয়, সেটা কিন্তু খুব ভালো ফল নয়। বুধের বক্রতাটা কিন্তু এখানে কোনো অসুবিধে নেই। বুধকে বহু মানুষ তামসিক বলে, বহু মানুষ রাজসিক বলে, কিন্তু বুধ কিন্তু অ্যাকচুয়ালি রাজসিক প্ল্যানেট, বুধ তামসিক প্ল্যানেট নয়, কারণ বুধের মধ্যে কোনো অবগুণ নেই। বুধ খুব গুণী প্ল্যানেট, একটু লং টার্মে চিন্তাভাবনা না করা লোক, এবং ডিসিশন মেকিং এবিলিটি কম হয়। বাচ্চাদের দেখলেই বুঝবেন, বাচ্চারা প্রচুর দ্বিধাদ্বন্দ্বে ভোগে বা হট করে খুব হুইমজিক্যালি চিন্তা করে, অগ্রপশ্চাৎ না ভেবে। এটা বাচ্চাদের একটা প্রকৃতি, বা বয়স হয়ে গেলে মানুষের দেখবেন এই শক্তিটা মানুষ হারিয়ে ফেলে, সেটা কালের নিয়মে মানুষ হারিয়ে ফেলে। অনেক সময় মানুষ তখন অন্য লোকের বুদ্ধি নেয়। তো মঙ্গলের এখানে অবস্থানটা কিন্তু খুব, মানে যতক্ষণ অন্তত বকরি অবস্থায় থাকছে, মঙ্গল তো 2 মাসের বেশি সময় বকরি থাকবে, সুতরাং এই সিচুয়েশনটাকে একদম নেগলেক্ট করবেন না। এটাকে যতই অন্যান্য প্ল্যানেট ডাইরেক্ট হয়ে যাক, মঙ্গল কিন্তু একাই মানে সিচুয়েশনকে গন্ডগোল করার জন্য যথেষ্ট থাকে। সেটা কার কার ক্ষেত্রে করবে দশা অনুসারে, আপনার ছকের তার ইন্টেন্সিটি অনুসারে করবে, কিন্তু করবে তো অবশ্যই কম বেশি, কারণ মঙ্গলের ডমিনেন্স আছে এই কালে। এই কালে মঙ্গল ডমিনেন্ট প্ল্যানেট, শুক্র ডমিনেন্ট প্ল্যানেট, রাহু ডমিনেন্ট প্ল্যানেট, সুতরাং সে তো তার ফল দেবেই। মঙ্গল আমাদের নার্ভাস সিস্টেমকে দেখে, তো আমাদের বেসিক জায়গা, আমাদের নার্ভের পেরিফেরিয়াল সেকশনকে মঙ্গল দেখে, তো তার উপরে চাপ সৃষ্টি করবেই। রয়েছে কোথায়? কালপুরুষের দ্বাদশ ঘরে, যেখান থেকে মানুষের সমস্ত কিছুর নিবৃত্তি ঘটে, অর্থাৎ মানুষের স্যালভেশন হয়। সেখানে মঙ্গলের মতো তামসী প্ল্যানেটের বসে যাওয়া এবং শুক্রের ঘরে দৃষ্টি দেওয়া, সেটা কিন্তু কদাপি কোনো মেটেরিয়াল লাইফ লিড করা মানুষের পক্ষে কখনোই ভালো নয়। আমাদের সমাজে যারা আমরা বসবাস করি, আমাদের 99% লোকই কিন্তু মেটেরিয়াল জীবনযাপন করি আমরা একদম। তাদের জন্য কিন্তু মঙ্গলের এই অবস্থান কদাপি ভালো নয়। উদাহরণ দেওয়ার জন্য বলেছিলাম যে আজ থেকে 16 বছর বা 32 বছর আগে, 1988 সালেরও বা 16 বছর পরে, মোটামুটি 2004 সাল নাগাদও মঙ্গল এখানে বকরি ছিল। এটাকে কিন্তু
খুব সুস্থ অবস্থা বলা যায় না। এটা কিন্তু মাথায় রাখবেন, 16 বছর পর পর 16 থেকে 17 বছরের মধ্যে মঙ্গল এক জায়গায় পুনরায় বক্রী হয়ে আসে, এটাকে খুব পারফেক্ট অবস্থা বলা যায় না। তো বুধের সাথে মঙ্গলের দৃষ্টি বিনিময়কে কখনোই খুব শুদ্ধ অবস্থান নয়। এখানেই বুধের একমাত্র এই জায়গাটা নেতিবাচক ফল। এখানে এছাড়া কিন্তু আমি এও বলছি যে কমিউনিকেশন বুধ যতক্ষণ বকরি থাকে কমিউনিকেশনকে একটু স্লো করে, কিন্তু শনির ভালো অবস্থান এবং শনির দৃষ্টির জন্য, এবং শনির গতিটা কিরকম থাকবে, এখন গতি বাড়তে থাকবে। আজ যা গতি থাকবে কাল আগামীকাল তার থেকে কয়েক সেকেন্ড হলেও গতি বেড়ে যাবে প্রথম দিকে, পরের দিকে সেটা মিনিটে বাড়বে। তার ফলে বুধ কিন্তু নেতিবাচক প্রভাব এতটা দেবে না। কিন্তু রাহু যুক্ত থাকার জন্য কিছু পাপ কার্য বা কিছু মিথ্যে জিনিসের রটনা হবে বা সেই রিলেটেড কিছু কন্ট্রোভার্সি বা কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে, কিন্তু সেটাও ফর দ্য টাইম বিং চলে যাবে কিছুদিন পরে অটোমেটিক্যালি, কারণ কাজটা অ্যাকচুয়ালি করবে শুক্র, বুধ নয়। কিন্তু বুধ ওখানে থাকার জন্য বুধ ব্যাপারটাকে এই ধরনের আশ্রয় নেওয়ার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। আমি চেষ্টা করব এক সপ্তাহের মধ্যে, আপনাদের প্রচুর মানুষের রিকোয়েস্ট আছে, আমি এক সপ্তাহের মধ্যে শনি রিলেটেড একটা ভিডিও আপলোড করার। আমার বাড়িতেও কিছু কাজ আছে, সেই কাজটা আর কি হয়ে গেলে আমি একটু ফ্রি মাইন্ডে বুধ বৃহস্পতিবার থেকে আমি কাজটা করতে পারবো। আমি চেষ্টা করছি আপলোড করে দেওয়ার, কারণ প্রচুর SMS করেছে মানুষ, প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব করে দেওয়ার কাজটা। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।